কাজ অভ্যাসগত বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, অনির্দিষ্ট সময়ে হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V1, এস বাই এস আর অবজেক্ট। এস বাই এস কখন? আমরা প্রায় সকলেই জেনে গেছি যে আগামীতে দুটো বিরাট রিক্রুটমেন্ট আসতে চলেছে। প্রথমত WB গ্রাম পঞ্চায়েত, আর একটা হচ্ছে WBP, WB পুলিশ বলতে পারো, যার মধ্যে কলকাতা পুলিশও থাকবে এবং WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশও থাকছে। তো সব মিলিয়ে প্রায় প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সেখানে ইংলিশ কিন্তু থাকছে কমন। মানে তুমি WB গ্রাম পঞ্চায়েত যে, সেখানে 25 নম্বরের ইংলিশ থেকে কিন্তু কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনের মধ্যে গ্রামার এবং ভোকাবুলারি থাকবে এবং তার সাথে সাথে একই রকম ভাবে WBP বা KP অর্থাৎ পুলিশের যে পরীক্ষাগুলো সেখানেও কিন্তু ইংলিশ থাকছে এবং দুটোরই কিন্তু সেম সিলেবাস। এবং শুধুমাত্র WBP, KP বা WB গ্রাম পঞ্চায়েত তা নয়, কিন্তু আরো অনেক ধরনের এক্সাম রয়েছে যেখানে তোমাদের ইংলিশ থাকছে। এইবার ভালো করে বুঝবে, তোমাদের আমি যেটা বোঝাতে চাইছি, দেখো WB গ্রাম পঞ্চায়েতে যে ইংলিশের যে সিলেবাসটা রয়েছে কি কি থাকছে। প্রথমত তোমার দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, তারপরে টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রুপ ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর্টিকেল, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, স্পেলিং মিস্টেক, এরর কারেকশন, তারপরে অ্যান্টোনিম, ন্যারেশন চেঞ্জ এবং সিনোনিম। এই যে এই বিষয়গুলো, এই সিলেবাস যে বললাম ইংরেজি, এগুলো ছাড়া কি আর কোনো এক্সামে থাকে না, কিন্তু এইগুলোই থাকে কিন্তু। তো বিষয়টা হলো এই যে আমি যেটা দেখছি যে তোমরা অনেকেই ইংলিশ সম্পর্কে একটা বিরাট ভয় রয়েছে এবং তোমরা কি করছো, যত শর্টকাট পদ্ধতি আছে সেটা শেখার চেষ্টা করছো। আচ্ছা, কেন তুমি শর্টকাট পদ্ধতি শেখার চেষ্টা করবে? অবশ্যই শর্টকাট শিখবে, আগে তোমার বেসিকটা তো ঠিক করতে হবে, সেটাই তোমরা করছো না, তোমরা খালি শর্টকাট পদ্ধতির দিকে যাচ্ছ। আমিও তোমাদের শর্টকাট পদ্ধতি শেখাবো, কিন্তু তার আগে আমি তোমাদের বেসিকটা শক্ত করতে চাই, বেসিকটা শেখাতে চাই। একটু ভালো করে বোঝো তোমরা, যেটা 7-8 এর স্টুডেন্টরা পারে, 7-8 এর স্টুডেন্টরা পারে। দেখো তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, আমি আমার একটা ছোটখাটো কোচিং সেন্টার আছে, সেখানে আমি স্টুডেন্ট পড়াই। তো যাই হোক, যে 7-8 এর স্টুডেন্ট যারা পারে, যে গ্রামারের যে রুলস গুলো তারা বোঝে, সেগুলো তোমরা কেন বুঝবে না? তোমরা আগে থেকে শর্টকাটের পেছনে ছুটছো এবং তোমাদের মনে ইংলিশ সম্পর্কে একটা বিরাট ভয় রয়েছে। দেখো ভালো করে দেখো, আমি একটা তোমাদের বিষয় বলে দিই। এই যে দেখো ইংলিশের এই যে টেন্স, এই যে পার্টটা রয়েছে, এই টেন্স পার্ট যদি তুমি টেন্সটা ভালো করে শেখো, টেন্সের যে বেসিক নিয়ম, দেখো এখনো অনেক সময় আছে, তুমি তাড়াহুড়ো করে শর্টকাট কেন শিখতে যাচ্ছ? দেখো টেন্সের এই যে নিয়ম, টেন্স যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি এই যে ভয়েস চেঞ্জ পারবে। যে ভয়েস চেঞ্জ দিক, তুমি টেন্স যদি শেখো ভয়েস চেঞ্জ পারবে। আবার যদি তুমি টেন্স শেখো, তাহলে কিন্তু তুমি এই যে দেখো ন্যারেশন চেঞ্জ, তাহলে তুমি ন্যারেশন চেঞ্জ পারবে। তাহলে এই যে টেন্স শিখতে পারলে ভয়েস চেঞ্জ পারছো, ন্যারেশন চেঞ্জ পারছো, তার সাথে সাথে এরর কারেকশনও কিন্তু পেরে যাবে তুমি। এছাড়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা তুমি দেখছো না, এটা ক্লাস 5-এও আছে, প্রপার ফর্ম অফ ভার্বস। তো সেগুলো ক্লাস 5-এর স্টুডেন্টরা পারছে, তোমরা কেন পারবে না? বেসিক গুলো তো জানতে হবে, কিন্তু তোমরা শর্টকাটের দিকে যাচ্ছ। দেখো আমি একটা আর্টিকেলের একটা ভিডিও বানিয়েছিলাম, একটা ক্লাস করিয়েছিলাম অনেকদিন আগে। তো যাই হোক, সময়ের অভাবে বা তোমরা ঠিক মতো সাপোর্ট করো না, তোমরা দেখছো না, যে কারণে আর হচ্ছিল না ক্লাসগুলো। তো এখন থেকে রেগুলার সন্ধ্যা 7টার সময় কিন্তু ক্লাস আসবে। একদিন ইংলিশের ক্লাস আসবে আর একদিন জিকের ক্লাস আসবে, এবং পুরোটাই বলতে পারো WB গ্রাম পঞ্চায়েতের যে এক্সাম এবং WBP KP অর্থাৎ পুলিশের যে এক্সাম, তার উপরে ডিপেন্ড করে কিন্তু সব ক্লাসগুলো আসবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এর উপরে ক্লাস আসবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো আর কি ভোকাবুলারির কথা যদি বলি, সেগুলো তো তোমাদের মুখস্থ করতে হবে এবং শর্টকাট কিছু পদ্ধতি আছে, সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো, কিন্তু আগে বেসিক শিখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আগে আমি বেসিক প্রিপোজিশন শিখবো, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো, ঠিক আছে? সব করানো হবে। এবার বিষয়টা হলো আজকে আমরা কি করবো, আজকে শুধু এগুলো দেখবো না, এগুলো তোমাদের যাদেরকে বললাম যে এই বিষয়গুলো থাকছে সিলেবাসে, WB গ্রাম পঞ্চায়েত বলো বা যে কোনো এক্সাম যেখানে ইংলিশ থাকছে। তো আজকে আমি সবার আগে তোমাদের যেটা দেখাবো সেটা টেন্স সম্পর্কে একটা মানে একদম পরিষ্কার ধারণা আজকের এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা শিখবো টেন্স। ভালো করে বুঝবে, টেন্স বিষয়টা কিন্তু তোমরা সকলেই বলতে গেলে এড়িয়ে চলো না, একদম এড়ানোর কোনো ব্যাপার নেই, একদম ইজি বিষয়। দেখো একটু ধৈর্য ধরে দেখো বুঝতে পারো কি পারো না। প্রথমত টেন্স কি সোজা ভাষায় একদম যদি বলি, ক্রিয়ার কাল। অর্থাৎ ধরো আমরা যদি বাংলায় বলি আমি খাই, ধরো আমি ভাত খাই, এই যে খাই এটা আমার ক্রিয়া,
মানে কাজ, এর দ্বারা কাজ করা বোঝায় খাই। আচ্ছা যদি বলি আমি গতকাল খেয়েছি, তাহলে আমি কি বলবো? মানে খেয়েছি, খাই, খেয়েছি। যদি আগামীতে খাবো তাহলে খাবো, তাহলে খাই, খেয়েছি, খাবো, তাই তো? খাই, খেয়েছি, খাবো। বাংলায় যেমন আমার চেঞ্জ হচ্ছে ক্রিয়াটা, ঠিক তেমনি কিন্তু আমার ইংরেজিতেও চেঞ্জ হবে ক্রিয়ার কাল অনুযায়ী, যেটা হচ্ছে টেন্স, অর্থাৎ ইট, এট, ইটেন। কি বললাম বুঝতে পারলে? এইবার বিষয়টা হলো দেখো, যে এই যে টেন্সের কটা ভাগ আমরা সবাই জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বেশ ভালো কথা। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, ঠিক আছে? প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার বা পাস্ট পার্টিসিপেল। এবার বিষয়টা হলো এই যে এই তিনটে টেন্সের মধ্যে আবার কি আছে, এক একটা টেন্সের চারটে করে ভাগ আছে। চারটে করে ভাগ মানে কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এই চারটে করে ভাগ রয়েছে, অর্থাৎ চারটে করে টেন্স, মানে টোটাল 12টা টেন্স। কিন্তু এটা দেখে এত ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এই প্রত্যেকটা টেন্স কাকে বলে জানতে হবে, প্রত্যেকটা টেন্সের গঠন জানতে হবে। তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রপার ফর্ম অফ ভার্বস, এগুলো কিন্তু সব শিখে যাব। শুধু আমাকে এইটা বেসিকটা জানতে হবে, আমার শর্টকাট তখন প্রয়োজনই পড়বে না। দেখো আজকে আমরা ইনডিফিনাইট আর কন্টিনিউয়াস এই দুটো টেন্স ভালো করে বুঝবো। দুটো টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। টোটাল 6টা টেন্স শিখবো, ঠিক আছে? তো দেখো সবার প্রথমত ভালো করে শুনবে, শুনতেই দেখবে মুখস্থ হয়ে যাবে। মানে বিষয়টা মুখস্থ করার নয়, বিষয়টা হচ্ছে তোমার বোঝার। তুমি বুঝতে পারলেই হবে যে এটা কোন টেন্স। আমি যদি ইনডিফিনাইটের কথা বলি, ইনডিফিনাইট, তো ইনডিফিনাইটে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার আমি বলো তোমরা যে এই যে ইনডিফিনাইট টেন্স আমি লিখলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলে তোমরা কি জানো? দেখো একদম সোজা সাপটা ব্যাপার। যখন কোনো একটা কাজ, যেটা ভালো করে শুনবে, যেটা হচ্ছে অনির্দিষ্ট সময় হয়, অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝায়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য। বা অনির্দিষ্ট সময় হয়, যে আমি ভাত খাই, অনির্দিষ্ট সময় হচ্ছে। কিংবা যেটা কোনো নির্দিষ্ট সময় নেই, অনির্দিষ্ট সময় হয়, বা অভ্যাসগত কাজ, যা সে প্রতিদিন ফুটবল খেলে, সে প্রতিদিন সকালে হাঁটতে যায়, তাহলে এইগুলো কি? অভ্যাসগত কাজ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার বিষয়টা আমাদের কি জানতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমার গঠনটা জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে বসে? গঠন মানে কি? ধরো আমি যদি তোমাকে বলি যে আমি ভাত খাই, ঠিক আছে? এটা যদি আমি বাংলায় বলি, কিন্তু তুমি টেন্স জানো না, তোমাকে বলে দেওয়া হলো আমি ইংরাজি আই, ভাত ইংরাজি রাইস, আর খাই হচ্ছে ইট, তাহলে আই রাইস ইট, এটা কি হবে? মোটেই না। তাহলে তার জন্য তোমাকে জানতে হবে ইংরেজির যে টেন্সের গঠনগুলো, কারণ বাংলা এবং ইংরেজিতে টেন্সের গঠনে একটু ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে? দেখো বাংলায় আমি হচ্ছে সাবজেক্ট, তারপরে কিন্তু এখানে অবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে, কিন্তু ইংরেজিতে ভার্বটা অবজেক্টের আগে বসে, ঠিক আছে? তো আই ইট রাইস হবে এটা, তাই না? সেটা জানার জন্য আমাদের জানতে হবে কি? গঠন। কি? প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন সাবজেক্ট মানে কি? বাক্যের যে কর্তা, যে কাজটা করে, সেই হচ্ছে সাবজেক্ট। আমি শর্টে লিখছি SUB প্লাস V1 লিখতে পারো। V1 মানে কি? দেখো তোমরা ছোটবেলায় মাস্টার অফ টেন্স বই পড়েছো, সেই মাস্টার অফ টেন্স বইয়ে দেখবে লাস্টের দিকে যে তোমার ভার্বের যে ফর্মগুলো আছে সেগুলো রয়েছে, যে ইট, এট, ইটেন, তাই না? ধরো ইট, এট, ইটেন, ঠিক আছে? তাহলে আমি যদি V1 বলি তাহলে বুঝতে হবে এইটা, V1 মানে এইটা, মানে প্রেজেন্ট। V2 বলি তাহলে বুঝতে হবে এটা পাস্টের, আর V3 বলি তাহলে হবে এটা ফিউচারের ফর্ম, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস V1। এইবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে বলো তো? সেটা হচ্ছে ভার্বের সাথে এস বা ES যোগ হবে, কখনো কখনো, সব সময় নয় কিন্তু। প্লাস অবজেক্ট, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন, ঠিক আছে? এইবার তুমি বলবে যে সাবজেক্ট তো বুঝলাম, অবজেক্ট তো বুঝলাম, ভার্বের ফার্স্ট ফর্ম যেটা সেটাও বুঝলাম V1, কিন্তু এস বা ইএস এর ব্যাপারটা তো বুঝলাম না। দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার হয়। কি বললাম? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে আবার তোমরা বলবে সেটা আবার কি জিনিস, অনেকেই জানেন, আমি মানে ভেবে নিচ্ছি তুমি কিচ্ছু জানো না, সেই তার জন্যই বলছি। ইংরেজিতে তোমার তিন ধরনের পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সোজাসুজি মনে রাখবে, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই আর উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব নাউন যা কিছু আছে সব থার্ড পার্সন। ঠিক আছে? তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে মনে করো সে, আমি যদি বলি সে স্কুলে যায়, সে স্কুলে যায়, সে স্কুলে যায়, ধরো আমি বললাম, এটা আমি যখন ইংরেজিতে ট্রান্সলেট করব কিভাবে করব? হি, এবার ধরো তুমি যদি এই যে এস বা ইএস এর ব্যাপারটা না বোঝো, তাহলে সে স্কুলে যায়, তার অভ্যাসগত কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি গো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো V1 বসে, হি গো টু স্কুল। যখনই কেউ লিখবে এটা কিন্তু পুরোপুরি ভুল। কেন? এখানে ওই যে বললাম ভার্বের সাথে এস বাই এস হবে। কখন হবে এস বাই এস? যদি সাবজেক্ট, এই যে সাবজেক্ট হি, হি কি থার্ড পার্সন, আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, বাকি সব হচ্ছে থার্ড পার্সন। তাহলে হি হচ্ছে থার্ড পার্সন এবং হি তার সাথে সাথে কি রয়েছে? সিঙ্গুলার নাম্বার, মানে সংখ্যায় একটা। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস হচ্ছে, অর্থাৎ এটা ঠিক হবে কি হবে? হি গোজ টু স্কুল, এটা কিন্তু সঠিক। আবার যদি আমি বলি দে, মানে তারা স্কুলে যায়, তারা যদি স্কুলে যায় সেক্ষেত্রেও কি গোজ হবে? না। কেন হবে না? দে গো টু স্কুল, দে গো টু স্কুল হবে। কেন গো টু স্কুল হবে? দে তো থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি তো সব থার্ড পার্সন, কিন্তু দে কি সিঙ্গুলার নাম্বার? দে কি সংখ্যায় একটা? দে মানে তারা, সেটা প্লুরাল ফর্ম, তাই না? তো তার জন্য দে গো টু স্কুল হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমি একবারে বলে দিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যখন কোনো কাজ অভ্যাসগত বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, অনির্দিষ্ট সময় হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V1, এস বাই এস আর অবজেক্ট। এস বাই এস কখন হবে? যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেখানে এস বা ইএস হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো পাস্ট। পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট কাকে বলে, বা সিম্পল পাস্ট তাকে বলতে পারো। তো পাস্ট ইনডিফিনিট কাকে বলে? অতীতে কোনো একটা কাজ হয়েছে, অতীতে জাস্ট একটা কাজ হয়েছে, মানে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা নিয়ে মানে এই যে যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে এস বাই এস এর ব্যাপার আছে, পাস্টে আর তা নেই, অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। দেখো কি আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? শুধুমাত্র এখানে V1 আছে আর এখানে আছে V2। পাস্ট টেন্স V2 তো বসবেই, তাই না? আর কিছু না, শুধু এইটুকু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো ফিউচার। ফিউচার টেন্সের কাকে বলে? ফিউচার ইনডিফিনিট টেন্স। আগামীতে, মানে আমি কাল স্কুলে যাব, আমি কাল, সে কাল স্কুলে যাবে, সে কাল কলকাতা যাবে। আগামীতে কোনো একটা ঘটনা হবে, আগামীতে কিছু ঘটবে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো কাকে বলে বুঝতে পারলাম। এবার এর গঠনটা কি? এর গঠনটা একটু আলাদা। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, ভালো করে বুঝবে, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে কিন্তু আবার তোমরা বলতে পারো ফিউচার, এই পাস্ট টেন্সের ক্ষেত্রে V2 বসেছে, ফিউচার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে V1 বসেছে, তাহলে সেই হিসেবে ফিউচার টেন্সের ক্ষেত্রে V3 বসার কথা না। ফিউচার ইনডিফিনাইটে কখনোই V3 নয়, V1 বসবে। এবং এখানে আরেকটা জিনিস এসছে, সেটা হচ্ছে শ্যাল আর উইল। এবার শ্যাল উইল কোথায় বসবে? দেখো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে বসে কিন্তু শ্যাল, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে সাধারণত শ্যাল বসে। থার্ড পার্সনের সাথে বসে উইল, থার্ড পার্সনের সাথে উইল। এইবার যদি কোথাও এমন কিছু বোঝায় যেটা মানে প্রতিজ্ঞা বোঝাচ্ছে, জোর দিয়ে বলছে আমি তোমাকে মেরেই ফেলবো, আমি তোমাকে মারবই, আই উইল কিল ইউ, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সাধারণত ফার্স্ট পার্সন মানে আই, উই আর ইউ, এগুলোর সাথে সাধারণত শ্যাল বসে, ঠিক আছে? এবং থার্ড পার্সন যা আছে মানে হি, সি, দে, আদার্স যা আছে নাউন, তার সাথে সাধারণত উইল বসে। কিন্তু যদি জোর দিয়ে কিছু বোঝায়, আমি তাকে মারবই, আমি তাকে মেরে ফেলবই, আমি এই কাজটা করবই, এইরকম যদি বোঝায় তখন কিন্তু বিষয়টা উল্টে যায়। অর্থাৎ সেক্ষেত্রে হয় কি যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে তখন হয় উইল, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে মানে আই, উই আর ইউ, এইগুলোর সাথে তখন হয় উইল। আর
থার্ড পার্সনের সাথে হয় কিন্তু তখন শ্যাল, বিষয়টা উল্টে যায়। কিন্তু কি বললাম বুঝতে পেরেছো? প্রতিজ্ঞা করে বলা, কোনো কিছু জোর দিয়ে বলা, এইরকম আর কি, তখন কিন্তু এরকম চেঞ্জ হয়ে যায়। বোঝা গেল? আশা করতে পেরেছো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে, এদের গঠন কি, সব ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আমি তোমাদের বারবার করে বলি, তোমরা কিন্তু মোটেই আগে শর্টকাট শিখতে যেও না, আগে বেসিক শেখো। এখন অনেক সময় আছে, তোমরা শিখতে পারবে। 7-8 এর স্টুডেন্টরা যদি পারে, তোমরাও পারবে। তো আগে বেসিক শেখো, তো শর্টকাট তোমার আর প্রয়োজন হবেই না। শর্টকাটও তোমাদের করাবো, কিন্তু আগে বেসিকটা শেখো। ঠিক আছে? আচ্ছা, আজকে ভেবেছিলাম ইনডিফিনাইটের সাথে কন্টিনিউয়াসটা করব, কিন্তু এখন সম্ভব হচ্ছে না। মানে তুমি আমার অবস্থা থেকে বুঝতে পারো, চারিদিকে একদম দরজা বন্ধ, ওপরে দুটো লাইটস জ্বলছে এবং বিরাট গরম। মানে দুপুরবেলা আমি ভিডিওটা বানাচ্ছি, শুট করছি, আর অলরেডি ফোনটাও এত গরম হয়ে গেছে যে ফোনটা মানে হ্যাং করছে, বুঝতে পেরেছো? তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই দুটো টেন্স শেষ করে দেব। আর তার সাথে সাথে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি এই টেন্সগুলোর এই যে গঠনগুলো আমি দিলাম না এখানে, ওইখানেও আমি দিয়ে দেবো, এবং কিছু টেন্সের উদাহরণ দিয়ে দেবো, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে। আর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে ক্লাস সম্পর্কে, তাহলে কমেন্টস করতে পারো, নিশ্চয়ই আমি তার রিপ্লাই দেবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, আর হ্যাঁ, অন্যদের সাথে একটু প্লিজ শেয়ার করে দিও। কারণ দেখো, তোমরা যদি শেয়ার করো, তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টস আমাদের কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায় বা মোটিভেশন দেয়। ওকে, তো অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো।